আজকে আমরা পড়ব দক্ষিণ মেরু অভিযান, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। এই গল্পটা পাতাবাহার বই, চতুর্থ শ্রেণীর বাংলা বই পাতাবাহার, সেখানে আছে। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কী অসাধ্য সাধন করছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের ও আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে এটা একটা অভিযান কাহিনী, একটা অ্যাডভেঞ্চার কাহিনী। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করে। তো এইটা হচ্ছে ক্যাপ্টেন স্কটের কবে জন্ম হয়েছিল, উনি কোথায় জন্মেছিলেন সেই সম্পর্কে এখানে লেখা। ওনার ছোটো থেকেই জাহাজের প্রতি, সমুদ্রের প্রতি একটা আকর্ষণ থেকে আজকে এই অ্যাডভেঞ্চারের উনি একজন সদস্য। এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারে নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। দক্ষিণ মেরু মানে যেটা আন্টার্কটিকা বলছে, ওই যে বরফের যে বিশাল মহাদেশ, আন্টার্কটিকা তো একটা মহাদেশ, সেটাই এখানে দক্ষিণ মেরু বলছে। হ্যাঁ, এই দক্ষিণ মেরুতে কে প্রথম পৌঁছতে পারে, ওখানে তো এত ঠান্ডা মানুষ থাকতো না, তাই নিয়ে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। স্কট যখন কমান্ডার হন, কমান্ডার হচ্ছে সেনা বিভাগের একটা পদ, একটা গুরুত্বপূর্ণ পদ, সেই সময়ে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে তার দেখা। স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন। অধিনায়কত্ব ক্যাপ্টেন, মানে ওনার নেতৃত্বে বাকি দলটা যাবে। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করে। তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট শ্যাকলটন। তাহলে যে জাহাজটা করে ওনারা পাড়ি দিলেন সেটা হচ্ছে ডিসকভারি, জাহাজটার নাম। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায় বরফ যখন গলতে থাকে। বলছে এই যে দক্ষিণ মেরু, এটাকে যাতে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য বিধাতা পুরুষ, মানে এখানে ভগবানের কথা বলছে। ভগবানই যেন এমন দুর্লঙ্ঘ, মানে যেটাকে সহজে লঙ্ঘন করা যায় না, যেটা সহজে ভেদ করা যায় না, ভাঙা যায় না, এমনই একটা বরফের প্রাচীর দিয়ে দেশটাকে যেন আগলে রেখেছেন। এমন বরফের প্রাচীর যে সেইটাকে গলে আর জাহাজ আর সেখানে ঢুকতে পারে না। মাঝে মাঝে সেই বরফ যখন গলে যায় তখন সেখানে বরফের যে বড় বড় প্রাচীর, এই যে যেমন ছবি দিয়েছে, এইসব প্রাচীরে এইসব জায়গায় ফাঁক দেখা যেত। ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। মানে জাহাজটাকে ভাসিয়ে রাখলেন সমুদ্রেতে, নোঙর ফেলে রইল, জাহাজটা ভেসে রইল। কত সালে? 1902 সালে। 1901 সালে বেরোলেন, প্রথমে দেখলেন যাওয়ার আর কোনো রাস্তা নেই, ফিরে এলো। আর 2 সালে উনি কিং এডওয়ার্ড দ্বীপ, মানে হয়তো দক্ষিণ মেরুর কাছাকাছি কোনো একটা দ্বীপ, তার নাম ছিল কিং এডওয়ার্ড দ্বীপ, সেখানে ফেব্রুয়ারি মাসে উনি নোঙর ফেলে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। এবার শীতকাল তো,
সমুদ্রের জলটা জমে পুরো বরফ হয়ে পাথর হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা হবে। ওই যে স্লেজ হচ্ছে সান্তা ক্লসের যে গাড়িটা দেখতে পাই রেনডিয়ারের টানে, হ্যাঁ, মানে এবার সেই গাড়িটাকে বলে স্লেজ গাড়ি। সেটা কুকুর, স্লেজ গাড়ি বরফের দেশে চলে। এই যে যেহেতু সমুদ্র জলটা পুরো বরফে পাথর হয়ে গেছে, তার উপর দিয়ে তো জাহাজ যেতে পারবেন, তাহলে স্লেজ গাড়িতে করে যেতে হবে। হ্যাঁ, কোনো একটা পশু টানবে সেই গাড়িটাকে, সেটা কুকুর হতে পারে, ঠিক আছে। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, স্যাকলটন ও উইলসন মাত্র এই 3 জনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। তাহলে এইখানে জানা গেল যে স্লেজ গাড়িগুলো কে টানবে না 19টা কুকুরে টানবে। এই যে 3 জন যাবে, স্কট, স্যাকলটনের নাম আমরা আগেই পড়েছি, ভালো নাবিক ছিলেন উনি, আর উইলসন নামে আরেকজনের নাম আমরা পড়লাম। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। এবার ওখানে তো বরফের প্রাচীর, সহজে ওনারা যেতে পারলো না। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। তো ওরা করলেন কি, যাওয়ার পথে একটা জায়গায় একটা করে তাঁবু ফেলতে লাগলো, সেই তাঁবুর মাথায় একটা করে পতাকা গুঁজে রাখতে লাগলো, তাই তাঁবুর মধ্যে কিছুটা করে খাবার রেখে দিল। গিয়ে ফিরে আসার সময় যাতে খাবারের অভাব না হয় তার জন্য এই ব্যবস্থা। আর একটা কী সুবিধা হবে না, রাস্তাটা চিনে আসতে পারবে। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। তো এবারেও তাই হলো। নভেম্বর ডিসেম্বর মানে প্রচণ্ড ঠান্ডা ওইসব জায়গায়। এবার বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো, কিন্তু এত বরফের ঝড় ওখানে শুরু হলো যে ওদের পক্ষে আর যাওয়া সম্ভব হলো না। কুকুরগুলো ক্রমশ ঠান্ডায় অবশ হয়ে যেতে লাগলো। সেই দেখে আবার স্কট ফিরে এলো। ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো। স্যাকলটনের হলো অসুখ। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোঁতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো। এবার ওরা তখন যাওয়ার সময় বুঝতে পারিনি এরকম অবস্থা হবে। ফিরবার সময় দেখছে যে খাবারের সেই তাঁবুগুলো এত দূরে দূরে ওরা পুঁতেছিল যে একটা তাঁবু থেকে আরেকটা তাঁবুতে আসতেই ওদের শরীর রাত দিচ্ছে না, অবসন্ন মানে পুরো হাত পা অবশ হয়ে যাচ্ছে, আর কাজ করছে না, অজ্ঞান হয়ে পড়বার জোগাড়। এক তো ঠান্ডা, তারপরে খিদে পেয়েছে, তার মধ্যে স্যাকলটন অসুস্থ হয়ে গেছে। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজ টেনে নিয়ে চলেছে। এবার কুকুরগুলো তো স্লেজ গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে, যার মধ্যে 3টে মানুষ রয়েছে। হ্যাঁ, তো তারা আরও অবশ হয়ে পড়ছে। সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্যে নিরুপায় হয়ে তারা একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলো। এবার এত দূরে দূরে তো তাঁবু পোঁতা, তখন কি করবে, খাবার কোত্থেকে পাবে? তখন কি করলো, একটা কুকুর মারছে, দিয়ে বাকি কুকুরগুলোকে সেই মাংসটাই খাইয়ে দিচ্ছে। এইভাবে কুকুরের খাবার জোগাড় হচ্ছে। এই রকম করে তারা কোনো রকমের জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলো। তো সেবারেও ওরা সফল হলো না, সেবারেও ওরা আবার ফিরে এলো, যে করে হোক নিজের প্রাণটা বাঁচিয়ে ফিরে এলো। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। ওরা কিং এডওয়ার্ড দ্বীপে এসে রইল। হ্যাঁ, সেখান থেকে আবার আরম্ভ করলো। এবার সঙ্গে মাত্র 2 জন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন। আগের বারে চাকা ছিল না স্লেজটায়, কুকুর দিয়ে টানাচ্ছিল। এবার আর চাকাওয়ালা স্লেজ নিলেন, কুকুর আর নিল না সঙ্গে করে। আর এবারে আর সঙ্গী নিলেন 2 জন, ইভান্স আর লাসলি। আগের যারা ছিল সেই স্যাকলটন ছিল আর উইলসন, তারা কিন্তু না, এবারে কিন্তু নতুন সঙ্গী হলো। কার সঙ্গী হলো? স্কটের সঙ্গী হলো তারা। ক্যাপ্টেন স্কট, ওনার অধিনায়কত্বেই তো হচ্ছে এই অভিযানটায়। আচ্ছা, কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো। এবারেও তারা ফিরতে বাধ্য হলেন। খাবার ফুরিয়ে গেল, আবার ফিরে এলো।
1903 সালে একে বেরিয়েছিল, প্রথমে যখন জাহাজ ডিসকভারিতে করে বেরিয়েছিল একে, হয়ে গেল 3। 1903 সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। তো ওরা ঠিক করলো যে না, হচ্ছে না, এবার আমরা ইংল্যান্ডে ফিরব। কিন্তু নতুন বিপদ ঘটল। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। মাইল হচ্ছে দূরত্ব পরিমাপের একটা একক, যেমন কিলোমিটার, মিটার, তেমন মাইলও একটা একক হয়। মাইল দিয়ে আমরা দূরত্বকে পরিমাপ করি। আচ্ছা, তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন, কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এই অসাধ্য সাধন। কত কাটবে, বরফ দিয়ে কাটছে, কিন্তু দিয়ে বললো না, এতে তো কাজ হবে না। বরাতক্রমে, বরাত মানে কপাল, কপাল জোরে যেটাকে বলি, বরাতক্রমে সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তো সেবারে ওদের কপাল ভালো ছিল, তার জন্য বরফ নিজে থেকেই গলে গেল, দিয়ে যাওয়ার পথ হয়ে গেল। তারা এ যাত্রায় যত দূর গিয়েছিলেন তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। যেই অবধি গেছিল সেখান থেকে আরও 463 মাইল দূরে ছিল। কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারে। এর আগে যত দেশ, যত অভিযাত্রী চেষ্টা করেছে, কেউ এত কাছাকাছি আসতে পারেনি, কিন্তু ওদের ফিরে যেতে হচ্ছে। তাও স্যার আর্নেস্ট স্যাকেলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন। ওরা তো 3 চেষ্টা করে ফিরে এলো ব্যর্থ হয়ে। হ্যাঁ, সেখান থেকে 463 মাইল দূরে ছিল, কিন্তু যেতে পারলো না। আবার উনি কী করলেন, 3, 8, দেখো 5 বছর বাদে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা দিল নতুন করে দল করে, কিন্তু তাকে ফিরে আসতে হলো। আবার তাকে ফিরে আসতে হলো না, সে যেতে পারলো না শেষ পর্যন্ত। তবে এবার আরও 97 মাইল যেতে পারলেই স্যাকেলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকত। আগের বারে 463 মাইল থেকে ফিরে এসেছিল, এবারে মাত্র 97 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু, কিন্তু ওদেরকে ফিরে আসতে হতো। যদি ফিরে আসতে না হতো তাহলে এই যে স্যার আর্নেস্ট স্যাকেলটন, ইনি প্রথম এই দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বটা পেতেন, সেটা পেলেন না, হলো না। ক্যাপ্টেন স্কট শুনলেন যে স্যার স্যাকেলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তো কী করলেন? প্রথমে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন স্কট এতদিন যে 1903 অবধি ক্যাপ্টেন স্কট অধিনায়কত্ব করে নিয়ে গেল। 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকেলটন নিজে একবার দল গড়ে চেষ্টা করলো, কিন্তু সেও 97 মাইল দূর থেকে ফিরে এলো। এবার সেটা ক্যাপ্টেন স্কটের কানে গেল যে স্যাকেলটনও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। এবার যখন শুনলেন যে আর্নেস্ট স্যাকেলটনও ব্যর্থ, তখন উনি আর বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নয় ইংল্যান্ডে আর ফিরবেন না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে, কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না। তখন উনি একটা প্রতিজ্ঞা করলেন যে হয় আমি দক্ষিণ মেরু পৌঁছবো, যদি পৌঁছতেও না পারি, নাহলে আর ইংল্যান্ডে আমি আর কোনোদিন ফিরে আসবো না, এবার আমাকে পৌঁছতেই হবে। কি বলছে? উনি দক্ষিণ মেরু পৌঁছেছিলেন, অবশ্যই পৌঁছেছিলেন, কিন্তু ইংল্যান্ডে আর ফিরে আসতে পারেননি, ওনার মৃত্যু হয়েছিল। এবার সেই গল্পটাই দেওয়া। 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। তাহলে 1910 সালে জুন মাসে ক্যাপ্টেন স্কট কী করলো, টেরানোভা, যে জাহাজটা নিয়েছিল সেই জাহাজটার নাম ছিল টেরানোভা জাহাজ নিয়ে আবার দক্ষিণ মেরুর পথে দলবল নিয়ে বেরিয়ে পড়ল। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। যেই প্রাচীর ওরা ভেদ করে ঢুকতে পারছিল না, বরফের প্রাচীর, সেইখানে গিয়ে 1911 সালের প্রথম দিকে উনি উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। বরফের যে প্রাচীরটা দুর্লঙ্ঘ, মানে সেটাকে সহজে ভেদ করা যায় না, সেখান থেকে দক্ষিণ মেরু ছিল 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। ওরা 1911 সালের প্রথম দিকে সেখানে যে উপস্থিত হলো, কিন্তু যাবে ফিরবে সেইটা পুরোটা আয়োজন করতেই ওদের সেপ্টেম্বর অবধি চলে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিকে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন।
নববর্ষের প্রথম দিন মানে ইংরেজি নববর্ষের প্রথম দিন, 1 জানুয়ারির কথা বলা হচ্ছে। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। এবার শেষটায় যাওয়ার জন্য 4 জন সঙ্গীকে বেছে নিলেন। সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তা ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগোতে লাগলেন। ডিপোতে ডিপোতে মানে সেই যে তাঁবু করে করে তার মধ্যে খাবার রাখছে আর মাথায় পতাকা গুঁজছে, সেই জিনিসটাকে বলছে ডিপো। আবার ওইভাবে এগোতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 জানুয়ারি 1912 সাল তাদের জীবনের ঈপ্সিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। তেমন কোনো বিশেষ বিপদ এবার পড়েনি, কিন্তু 1912 সালের 18 জানুয়ারি এসে তারা পৌঁছল সেই দক্ষিণ মেরুতে শেষ পর্যন্ত। এতদিন তো পৌঁছতে পারেনি চেষ্টা করে, এবারে কিন্তু পৌঁছলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে যেখানে তারা তাদের দেশের পতাকা প্রথম পুঁতবেন বলে ভেবেছিলেন, সেখানে নরওয়ে দেশের পতাকা উড়ছে। তার কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করছে। কিন্তু এবারেও তাদের ভাগ্য খারাপ, ক্যাপ্টেন স্কট কৃতিত্ব পেলেন না প্রথম আবিষ্কার। উনি যখন গিয়ে পৌঁছলেন তখন দেখলেন, ক্যাপ্টেন স্কট ছিলেন ইংল্যান্ডের লোক, তাহলে উনি যেয়ে দেখলেন যে নরওয়ে আরেকটি দেশ, সেই নরওয়ে দেশের পতাকা সেই জনমানবহীন মানে সেই দক্ষিণ মেরুতে, আন্টার্কটিকাতে তো কোনো মানুষ থাকতে পারে না, অত ঠান্ডা, সেই জনমানবহীন অনন্ত তুষার, অনন্ত মানে তুষারের কোনো শেষ নেই, বরফের কোনো শেষ নেই, সেই দেশে নরওয়ের পতাকা লাগানো আছে কাষ্ঠফলকে, মানে কাঠের একটা ফলকে, তাতে আমুন্ডসেনের নাম লেখা আছে, যে আমুন্ডসেন প্রথম এসেছিলেন, তিনি একটা কাষ্ঠফলক, একটা কাঠের ফলকও লাগিয়ে গেছেন। এবার ফেরবার পালা, এবার তো ওদের ফিরতে হবে। প্রথম কৃতিত্ব তো পেলো না, নরওয়ে আগেই আবিষ্কার করে ফেলেছে। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। যাওয়ার সময় অসুবিধা হয়নি, কিন্তু ফেরার সময় হতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা। তাহলে হাওয়া আর দিচ্ছে না, এবার কি দিচ্ছে? জমাট বরফের কণা। হাওয়ার বদলে ভাবো বরফের, হাওয়া নেই সেখানে, বরফ সে হাওয়ার কাজটা করছে, মানে সে গায়ে এসে জমাট বেঁধে গেছে বরফের কণাগুলো, ধাক্কা দিচ্ছে। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি হচ্ছে, সেটাও বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। হাওয়া নেই, শুধু বরফের বৃষ্টি হয়ে চলেছে, এত ঠান্ডা, তার মধ্যে শ্বাসরুদ্ধ মানে শ্বাস বন্ধ হয়ে গেছে, সেই অবস্থায় 5 জন লোক চলছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। পথ ঠিক করে তো এসেছিল, কিন্তু এত তুষারপাত হচ্ছে, এত বরফ পড়ছে যে সব হারিয়ে গেছে কোন দিকে এসেছিল। অনাহারে সর্বশরীর অবসন্ন, অনাহার মানে খেতে না পেয়ে, সর্বশরীর অবসন্ন, ক্লান্ত অবসন্ন, আর টানতে পারছে না শরীর। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, আর উঠলেন না। সেই অবস্থায় একদিন ইভান্স পড়ে গেলেন, মানে ইভান্স মারা গেলেন। শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করল, সে বরফ এসে চাপা দিয়ে দিল তার মরদেহ। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো, প্রতিদিন বাড়তে লাগলো, তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আরও বেড়ে যাচ্ছে। অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন, হেঁটে একটা ডিপোতে, সেই যে খাবারের তাঁবুতে এসে উপস্থিত হলেন। এবার ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন, কিন্তু আর ফিরলেন না। ক্যাপ্টেন ওটস নামে আরেকজন ছিলেন ওদের দলে, সেও একদিন বাইরে গেল, তাঁবু থেকে বাইরে গেল, কিন্তু আর ফিরে এলো না, তারও মৃত্যু ঘটল। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। স্কট এগিয়ে চলেছে, স্কটের সঙ্গে আরও 2 জন আছে। 5 জন ছিল, তার মধ্যে 2 জন মারা গেল, 3 জন রইল। অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভিতর ঢুকলেন তারা। এবার তাদের সঙ্গে একটা তাঁবু ছিল, কিন্তু আর শরীর দিচ্ছে না, শরীর চলছে না, নিরুপায় মানে আর কোনো উপায় নেই দেখে সেই তাঁবুটায় খাটিয়ে তার মধ্যেই তারা ঢুকে পড়ল। তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাদের কবর। তারা জানতো আমরা আর ফিরতে পারবো না দেশে, এই তাঁবুর মধ্যেই আমরা মারা যাব, এত ঠান্ডা, তার মধ্যে বাঁচবো কী করে, খাবার নেই, কিছু নেই।
পাশের সঙ্গীত তখন মৃত্যু শ্বাস উপস্থিত। মৃত্যুর হিম স্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে। ক্যাপ্টেন স্কট বুঝতে পারছেন আমার পাশের দুজন সঙ্গী এবার মৃত্যু শ্বাস নিচ্ছে, মানে আর সময় এসে গেছে, আর বেশি দিন বাঁচবে না। ক্যাপ্টেনও তখন এবার অঙ্গ শিথিল, মানে অবশ হয়ে আসছে। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতা লেখেন। উনি বুঝতে পারছেন আমি মারা যাব, তার আগে ডায়েরির শেষ পাতাতে উনি লিখলেন, মানে ওনার লেখা ওটা শেষ পাতা, উনি তো মরে গেলে আর লিখতে পারবেন না, তার জন্য উনি শেষ লিখতে বসলেন, শেষ লেখা। গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সেই রকম কষ্ট সহ্য করেছে কি না। তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কী কষ্টই না সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনীর সাক্ষ্য দেবে। এইটুকু উনি লিখেছিলেন। এরপর লেখা ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিল তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। ইংল্যান্ড থেকে লোক পাঠানো হয়েছিল ওনাদের খোঁজে, ওনারা কেন ফেরেননি, তারাই ওনাদের মৃতদেহ পায়, ক্যাপ্টেন স্কটের মৃতদেহ পায়, আর ওনার মরদেহের পাশ থেকে ওনার লেখা এই ডায়েরিটাও পায়। আচ্ছা, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, মানে লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তার সম্বন্ধে দেওয়া আছে 1905 সালে উনি জন্মান, 1963 সালে উনি মারা যান। কল্লোল যুগের একজন জনপ্রিয় লেখক। অনুবাদ ও শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। গল্প, ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম প্রভৃতি বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি একাধারে গীতিকার, মানে গান লিখতেন, অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হলো দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। তার অনুদিত কয়েকটি বিখ্যাত বই হলো মা, কুলি প্রভৃতি। বর্তমান রচনাটি তার নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া, মানে এই যে দক্ষিণ মেরু অভিযান, এটা নতুন যুগের মানুষ বই থেকে গল্পটা নিয়েছে। এখানে কিছু শব্দার্থ আছে। আকাঙ্ক্ষা মানে ইচ্ছা বা বাসনা, অন্তর, ভিতর, দুর্লঙ্ঘ যাকে সহজে লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না, প্রাচীর, পাঁচিল, স্লেজ, বরফের ওপর কুকুরে টানা গাড়ি, নির্দেশ্য, নির্ধারিত, নিশানা, নিদর্শন, বরাতক্রমে ভাগ্যের জোরে, রসদ, মজুদ খাদ্যদ্রব্য, কাষ্ঠফলক, কাঠের ফলক, শ্বাসরুদ্ধ দমবন্ধ, তুষারপাত, বরফ পড়া, ডিপো, আশ্রয়স্থান, হিমস্পর্শ, বরফের মতো ঠান্ডা স্পর্শ, শিথিল, আলগা। কেমন লাগলো জানিও। ধন্যবাদ।